আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বৈরাচারের পতনের পর দেশ গঠনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা রুখে দেওয়ার আহ্বান জামায়াতের আমিরের। উত্তরাঞ্চলে 10 দলীয় জোটের নির্বাচনী সফর শুরু। একটি বড় দল প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছে, অভিযোগ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। প্রচার প্রচারণায় তাদের বেশি গুরুত্ব দিচ্ছে গণমাধ্যম। ছুটির দিনে উৎসবমুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। দিনভর প্রার্থী সমর্থকদের দৌড়ঝাঁপ, সভা সমাবেশ, মিছিল মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। নতুন পে স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন চান সরকারি চাকরিজীবীরা। বৈষম্য সৃষ্টি করবে অভিমত অর্থনীতিবিদদের। অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। এবং মিরপুরে বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে 65 রানে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। স্বৈরাচারের পতনের পর দেশ গঠনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী ভাসানটেকের বিআরপি মাঠে সমাবেশে মানুষ পরিবর্তন চায় দাবি করে তিনি আরও বলেন, এর জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। সম্পাদক আকরাম আহমেদ সহ আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিন নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনে ধানের শীষের পক্ষে প্রচারণায় নামেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ভাসানটেকে সমাবেশে ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী থানা এলাকার বিএনপি নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ যোগ দেন। শুক্রবার সন্ধ্যার পরপরই স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে সভা মঞ্চে আসেন বিএনপি প্রধান। সভা সমাবেশের প্রচলিত ধারা ভেঙে দর্শক সারি থেকে বিভিন্ন পেশার সাধারণ মানুষকে মঞ্চে ডেকে নিয়ে সরাসরি তাদের সমস্যার কথা শোনেন তারেক রহমান। আমরা বস্তিতে থাকি, বসবাস করি, এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো। মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারে, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে তো আপনি চাকরি দেবে, যারা শিক্ষিত, যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই 2,500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো, ডাল কিনতে পারবো, অনেক কিছুই কিনতে পারবো। স্থানীয় এসব সমস্যা সমাধানে তাৎক্ষণিক প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। আপনাদের এলাকাবাসী হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে এইটুকু ওয়াদা আপনাদের কাছে আমি করে গেলাম আজকে। বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান আরও বলেন, গণঅভ্যুত্থানে পতন হওয়া ফ্যাসিবাদী সরকার বিগত 15 বছর দেশকে পিছিয়ে দিয়ে গেছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াবার সময় এসেছে। সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, ভালো পরিবর্তন চায়। মানুষের সমস্যার যাতে সমাধান হোক, মানুষের চলাফেরা, মানুষের নিরাপত্তা, দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায়, যারা তরুণ আছে, যুবক আছে, যারা দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে। নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূর করা, কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেয়া সহ তার দলের নানা পরিকল্পনার কথা তুলে ধরে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।
তারেক রহমান বলেন, অতীতে বিএনপি যখনই সরকারে ছিল সাধারণ মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে গেছে। অতীতের জাতীয় নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা শহরে যে দল আসন প্রাপ্তি বা ভোটের দিক থেকে ভালো করেছে তারাই সরকার গঠন করেছিল। সে কথা মাথায় রেখেই আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিন ঢাকায় সমাবেশে যোগ দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রত্যাশা, সারা বাংলাদেশে ধানের শীষের যে দোয়ার সৃষ্টি হয়েছে, দলের চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা সহ সারা দেশের সফর তাদের যে বিপুল বিজয়ের প্রত্যাশা তারা করছেন তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ে 10 দলীয় জোটে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াতের হাতে কোনো কার্ড নেই। জনগণের কাছে ভালোবাসার কার্ড চেয়ে আমৃত্যু তাদের পাশে থাকার অঙ্গীকার করেন শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করে তরুণ সমাজের হাতকে শক্তিশালী করার ঘোষণা দেন। নির্বাচিত হলে পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প ও বন্ধ হওয়া চিনিকল চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। বিগত সরকার অবস্থার বেশি উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ের সমাবেশে দাঁড়িপাল্লার পাশাপাশি উত্তরাঞ্চলে 10 দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পক্ষেও প্রচারণায় অংশ নেন আমিরে জামাত। শহরের চিনিকল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন দলটির হাজার নেতাকর্মী। দীর্ঘ সময় পর পঞ্চগড়ে দলের শীর্ষ নেতার উপস্থিতিতে মুখরিত হয় জনসভা প্রাঙ্গণ। জনসভায় জামায়াতের নেতাদের পাশাপাশি বক্তব্য দেন 10 দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতারা। আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল, এখন পর্যন্ত তার বিচার হয় নাই। 10 দল ভোটের জন্য জনগণকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে ভালোবাসার ঋণ শোধ করা হবে। বন্ধ চিনিকল করে দিতে চাই, শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করার অঙ্গীকার করেন তিনি। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। এরপর বাদ জুম্মা দিনাজপুরের জনসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে বন্ধ হবে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি। দেশ সেবার সুযোগ পায় অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। ফসলের ন্যায্য মূল্য ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে এবং ফসল এবং সবজির সংরক্ষণ নিশ্চিত করা হবে। এদিকে একই দিনে ঠাকুরগাঁও ও রংপুরের 10 দলীয় জোট প্রার্থীদের সমর্থনে জনসভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল মঙ্গমুক্ত হতো। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদে একটি বড় দল প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাতে রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি প্রচারণায় কয়েকটি গণমাধ্যম বিশেষ ওই দলকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন। একই সাথে নির্বাচনের সময় ভোট কেন্দ্রে যদি সিসিটিভি ক্যামেরা না থাকে তাহলে নির্বাচন কমিশন এর দায় বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। নির্বাচনী প্রচারণার প্রথম দিন শুরু হওয়ার পর থেকে আমরা কিছু বিষয়ে লক্ষ্য করেছি আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে। প্রথমত আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরুই করেছেন আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণা করছেন, তবে সেক্ষেত্রে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন। আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, এটা আমরা নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না, আমরা বলবো যে আচরণবিধি সবার জন্য সমান এবং সবাইকে সেটা মানতে বাধ্য করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা দ্বিতীয় দিনে উৎসবমুখর ঢাকা। সভা সমাবেশ, জনসংযোগ ও মিছিলে সরগরম রাজধানীর অলিগলি। মার্কা হাতে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন প্রার্থীরা। রাজধানী ঘুরে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন সাজ্জাদ জাহান। নির্বাচনী মাঠ এখন সরগরম। প্রচারণায় বিধিনিষেধ না থাকায় রাজধানীর অলিগলি, পাড়া মহল্লায় এখন উৎসবের আমেজ। জমে উঠেছে ভোটের মাঠের আসল লড়াই। এদিন বাড্ডায় প্রচারণা চালান ঢাকা 11 আসনের 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে কোনো পরিস্থিতিতে ভোট কেন্দ্র দখলের পায়তারা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 12 ফেব্রুয়ারি আমরা ভোট প্রদান করব, ভোট কেন্দ্র পাহারা দিব। শাপলাকলির সমর্থকদেরকে কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করব ইনশাআল্লাহ। এই আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম প্রচারণার পাশাপাশি কম্বল বিতরণ করেন। ঢাকা 11 আসনের জনগণের ধানের শীষে আমাকে বিজয়ী করবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। জুমার নামাজ শেষে প্রচারণায় নামেন ঢাকা 8 আসনের জামায়াত এনসিপি জোটের আরেক প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, প্রথাগত রাজনীতি থেকে বের হয়ে জনগণের কাতারে এসে কাজ করতে চান। 12 তারিখের পরে কোনো ঢাকা 8-এর কোনো ব্যবসায়ী থেকে 1 টাকাও চাঁদা নিতে আমরা দিব না কাউকে, এবং আমরাও নিব না ইনশাআল্লাহ। আমাদের স্লোগানে উঠেছে, চাঁদা দেব না, নেব না, নিতে আসলে প্রতিরোধ হবে। এদিকে ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান নির্বাচনী সভায় জানান, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবে তার দল। কোনো অপশক্তি যদি আমাদেরকে দুর্বল মনে করে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে, তারা রীতিমতো ধর্মকে ব্যবহার করে তারা মিথ্যাচার করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পিছিয়ে নেয় স্বতন্ত্র প্রার্থীরাও। ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব জানান, নির্বাচিত হলে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। আমরা এই জায়গাগুলো যদি আমরা ট্রাক স্ট্যান্ড নামে 5 বছর অথবা 10 বছর লিজ দিয়ে আমরা ট্র্যাকগুলো ওখানে রাখতে পারি, সরকারও লাভবান হবে, রাস্তাগুলো পরিষ্কার হবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জোগাতে মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মানুষের মনে জয় করে নিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন, উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৎ প্রার্থীকে দায়িত্ব দিতে চান তারা। অন্যদিকে প্রার্থীরা বলছেন, জনগণের সমর্থনে জয়ী হলে উন্নয়ন সংস্কার সহ এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। পাশাপাশি যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান তাদের। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশজুড়ে শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থী সমর্থকদের জনসংযোগে মুখর পাড়া মহল্লা, চলছে সভা সমাবেশ। খুলনার 6টি আসনের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউসুফ আহমেদও রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল। মানুষের কাছ থেকে আইডি কার্ড নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে। জামাত এই কাজটি করে নিজেদেরকে বিতর্কিত করছে। রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা, শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না। চট্টগ্রামে দিনভর প্রচারণা চালান বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। সকালে চট্টগ্রাম 9 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক নগরীর চকবাজার ও আশপাশের এলাকায় প্রচারণায় অংশ নেন। অপরদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী সকাল থেকে বারবকুণ্ড এলাকায় জনসংযোগ করেন। দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালিয়েছেন নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাড়িহাটি এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি। আগামী 12 তারিখ এবং বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে বলে।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় সরগরম কুমিল্লার 11টি আসনের নির্বাচনী মাঠ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কুমারপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সারা দেশে জনমতের জোয়ার উঠেছে। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের স্বৈরাচার, অনাচার ও অত্যাচারের দিন আর ফিরে আসতে পারবে না। নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় প্রেস সচিব নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে বলেন, ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না, তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান শফিকুল আলম। না ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। আমরা মনে করি যে হা ভোটের যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আমি আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ সেইটা লুট করে নিয়ে যাবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে। আগামী জাতীয় নির্বাচন ভবিষ্যতে সব নির্বাচনের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে আসন্ন নির্বাচন, শ্রম আইন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি, রোহিঙ্গা সংকট, আসিয়ান সদস্য পদের উদ্যোগ ও সার্ক পুনরুজ্জীবন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন উন্নয়ন অংশীদার দেশ পর্যবেক্ষক পাঠাবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সংস্কার কার্যক্রম ও অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং নির্বাচনের পর যে সরকারই গঠিত হোক তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশে খুশি সরকারি চাকরিজীবীরা। দ্রুত এর বাস্তবায়ন চাইছেন তারা। তবে অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকারের জন্য নতুন পে স্কেল দেয়া চ্যালেঞ্জিং হবে। বাড়তে পারে জিনিসপত্রের দাম। বেসরকারি চাকরিজীবীদের সাথে বৈষম্যের সৃষ্টি হবে। বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করে নতুন পে স্কেল চালুর পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মেয়াদ শেষ হবার মাসে সরকারি চাকরিজীবীদের খুশির সংবাদ দিল অন্তর্বর্তী সরকার। তাতে 11 বছর পর দ্বিগুণের বেশি বেতন পাবার স্বপ্ন দেখছেন সরকারি কর্মীরা। পে কমিশন যে সুপারিশ করেছে তাতে 20তম গ্রেড বা একজন পিয়নের বেতন হবে 42,000 টাকা, আর সচিবের বেতন হবে প্রায় 3 লাখ টাকা। যদি এটা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমরা খুবই খুশি হব। এত বছর পরে একটা পে স্কেল পাচ্ছি আমরা। এটা সরকারকে সতর্ক থাকতে হবে যাতে জিনিসপত্র যাতে নিয়ন্ত্রণের ভিতরে রাখা হয়। আগামী জুলাই থেকে পে স্কেল চালু করতে নতুন করে 1,06,000 কোটি টাকা দিতে হবে সরকারকে। এখন 14.5 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগীকে দিতে হচ্ছে 1,31,000 কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটে শুধু বেতন বাবদ বরাদ্দ রাখতে হবে 2,37,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে 7,88,000 কোটি টাকা বাজেটের 2 লাখ কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে সরকারকে। এমন অবস্থায় বেতন বাড়ানো চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। পে কমিশনের সুপারিশ দেওয়া হয়েছে, তো সেটা আসলে আগামী সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। আগে যে পে স্কেলটা ছিল সেই পে স্কেলের ভিতরে বলাই ছিল যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হবে অ্যানুয়ালি, কিন্তু সেটা সরকার করেনি। তো ওইটা করলে হয়তো এখন এই অতিরিক্ত যে যে অর্থের প্রয়োজন সেটা কিন্তু হতো না। এটা কিন্তু আমরা ধীরে ধীরে সেটাকে সমন্বয় করতে পারতাম। তিনি বলেন, পে কমিশনের সুপারিশ প্রত্যাখ্যানের সুযোগ নেই। দ্রব্যমূল্য যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, পাশাপাশি বেসরকারি চাকরিজীবীরাও যাতে চাপে না পড়েন, এমন বিষয় মাথায় রেখেই তা বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন বেতন বাড়বে, একই সঙ্গে প্রাইভেট সেক্টরে যাতে এই ইকুয়ালি কোনো একটা স্টেপ নিতে পারে, তো সেটার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে যাতে করে প্রাইভেট সেক্টর পিছিয়ে না পড়ে এবং একই সঙ্গে এখানে নতুন করে বেকারত্ব তৈরি না হয়।
প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ কোটি টাকা পাচার হচ্ছে, যেটা বন্ধ করতে পারলে বেতন দিতে খুব একটা সমস্যা হবে না সরকারের। পাশাপাশি বেসরকারি চাকরিজীবী কিংবা সাধারণ মানুষ যাতে চাপের মধ্যে না পড়েন সে বিষয়টিও নিশ্চিত করবার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে বহির্বিশ্বের হস্তক্ষেপ ঠেকাতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এবারের নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে দৃষ্টান্ত স্থাপনের চ্যালেঞ্জ নিতে হবে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে। মিজান শাহজাহানের রিপোর্ট। উদ্বোধন ঘোষণা করছি। আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে শীর্ষক সপ্তাহব্যাপী বিতর্কের উদ্বোধন করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর রওনক জাহান। জনগণের মতামতের জন্য গণভোটের দরজা খুলে দিয়েছে। উদ্বোধনী দিনে সরকারি দল ইডেন কলেজের মুখোমুখি হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। এই যখন একটা দলীয় যুক্ত হবে তখন আপনি বিচার নিশ্চিত করতে পারবেন না। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শুধু দলীয় প্রতীক দিয়ে ভোট টানার দিন শেষ। প্রার্থীর গ্রহণযোগ্যতা এবার বড় নিয়ামক হয়ে দাঁড়াবে জয় পরাজয় নির্ধারণে। দায় দায়িত্ব সরকারের যতখানি রয়েছে, নির্বাচন কমিশনের যতখানি রয়েছে, যারা আজকে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের রয়েছে, প্রার্থীদের রয়েছে, ভোটারদেরও রয়েছে। সুতরাং এই দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচন গণভোটকে আমরা সুষ্ঠু সুন্দর করে বাংলাদেশের ইতিহাসে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথকে আরো বেশি ত্বরান্বিত করব। এ সময় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান বলেন, 54 বছরের সংকট রাতারাতি সমাধান হবে না। তিনি বলেন, অংশগ্রহণ করতে না পারা দল নির্বাচনকে বিতর্কিত করতে চেষ্টা করছে। নির্বাচন যে একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা, সেখানে অনেক তীব্র প্রতিযোগিতা করা যায় এবং একদল হারবে একদল জিতবে এটা ভেবে রেখে তারপরের বারের জন্য আবার প্রস্তুতি নেওয়া, সেটা এখন পর্যন্ত আমরা সেই চর্চাটার মধ্যে আসতে পারিনি। নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ না করার তাগিদ দিয়েছেন তারা। বাংলাদেশের নির্বাচনকে বিতর্কিত করবার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে পতিত সরকার প্রধান তিনি নানা রকম অপতৎপরতা করছেন এবং সেই অপতৎপরতা সহযোগিতা করছে দিল্লি। দিল্লির এই সহযোগিতা যদি অব্যাহত থাকে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য যদি এই ধরনের অপতৎপরতা চলতেই থাকে, দিল্লি যদি এই ধরনের কার্যক্রম করতেই থাকে, তাহলে প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের যে জনগণের সাথে জনগণের যে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটা কিন্তু টিকে থাকা রাখা সম্ভব হবে কিনা সেটি কিন্তু আমাদেরকে বড় একটা প্রশ্নের মুখোমুখি করে দিবে। আমাদের দেশের যে নির্বাচন, সেখানে অন্য কোন দেশের তৎপরতা আমি একেবারেই পছন্দ করব না এবং আমি বলবো যে আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো এরকম একটা সুযোগ করে দেবেন না। ইডেন মহিলা কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ইডেন মহিলা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। স্বতন্ত্র প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ঢাকা ৮ আসন। হাদির স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি। তবে প্রচারণায় নানান চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। অপরদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস নির্বাচনী মাঠে রয়েছে সরব উপস্থিতি। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ, পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা ৮ দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো অবস্থানে অল্পদিনে আলোচনায় আসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে বেশ সাড়াও ফেলেছিলেন তিনি। অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস সারা দেশেই পরিচিত মুখ। এলাকায় তার উন্নয়নের ছোঁয়া যেমন রয়েছে, তেমনি সাধারণ মানুষের কাছে তার প্রভাবও আকাশচুম্বী। এই এলাকায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয় এখানকার বাসিন্দাদের। চাঁদা মাদা নিলে আমাদের কষ্ট হয়ে যায়, যেমন আমরা যে পয়সা লাভ করি তাদের কিছু ভাগ দিতে হয়, মালের দামও বেড়ে যায়। যতদিন আমরা ভোট দিতে পারিনি, আমাদের সবাই এখন উচ্ছ্বাস, আমরা চাচ্ছি কবে আমরা ভোটটা দিব। জনপ্রতিনিধির কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই, ওরা কি দিবে আমাদের? নিরাপত্তাটা দরকার, আইনের শাসন চাই আমরা, বাস এইটাই। চিন্তা চেতনায় অভিনব আছে, তাদের প্রতি জনসমর্থনটা আমার মনে হয় বেশি।
এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্যা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এটা নিয়ে আমার প্রায় 5-6 বারের মতো নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি অনেকে নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে মানে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে। আমি ওদের বলতে চাই না, কিন্তু আমি খেয়াল করছি যে উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছি যাতে কোনো রকম ঘটনা ঘটে। অন্যদিকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার অঙ্গীকার দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ওসমান হাদি ভাই কি নিয়ে কাজ করেছেন, তো তারা আমাকে 3টা প্রিন্সিপালের কথা বলেছিলেন, যে যারা এস্টাবলিশমেন্টের অংশ তাদের অংশ না হওয়া, দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্ত থাকা এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত থাকা। তা আমিও এই 3টা বিষয় হলো নিজের লাইফে চর্চা করি এবং আমি যেখানেই ক্যাম্পেইনে যাচ্ছি এই 3টা জিনিস বলার চেষ্টা করি। পিপল আলহামদুলিল্লাহ কানেক্ট করতেছে। অভিজ্ঞতা নাকি তারুণ্য, কাকে বেছে নেবেন এলাকার বাসিন্দারা সেটাই দেখার পালা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা 1 আসনের বটিয়াঘাটা থেকে সহকর্মী SM হাবিব জানাচ্ছেন সেখানকার প্রচার প্রচারণার হালচাল। আমরা এখন সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি খুলনা 1 আসন বটিয়াঘাটা এলাকায়। এই এলাকার যে সমস্যা বা তারা প্রার্থীর কাছে ভোটাররা কি প্রত্যাশা করছে আমরা সেটা এখন জানতে চাই। আপনাদের ভোটারদের কাছে কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা, আমাদের এই এলাকা নদী ভাঙন এলাকা, আমাদের এখানে জোয়ারের জলে নদী এই রাস্তাঘাট ভেঙে ভিতরে পানি ঢুকে যায়। আমরা চাই যে আমাদের রোডঘাটগুলো ভালো হোক, নদী ভাঙনটা রোধ হোক, এইটা আমাদের প্রত্যাশা। উনি যেমনটি বলছিলেন যে যোগাযোগ ব্যবস্থাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যোগাযোগ ব্যবস্থাটা একটা ভঙ্গুর অবস্থায় আছে। পাশাপাশি আমরা অন্যান্য ভোটারদের সঙ্গে কথা বলেছি, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাও মানে যে নাজুক অবস্থা, তাতে এই অঞ্চলে প্রত্যন্ত দুর্গম এই এলাকায় এই 1 আসনের সকলেই আসলে দুর্ভোগ পোহাচ্ছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে আগেই জয়ের ভিত গড়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। বাকি কাজটা সুনিপুণভাবে সারলেন বোলাররা। তাতে 63 রানের এক পেশে জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL-এ চ্যাম্পিয়ন হল নাজমুল হোসেন শান্তর দল রাজশাহী। 175 রানে জয়ের টার্গেটটা বেশ বড়ই। এই বিশাল রান তাড়া করতে নেমে দলের 18 রানে নাইম ও জয়ের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় চট্টগ্রাম। সেই বিপর্যয়ে আর কাটিয়ে উঠতে পারেনি তারা। সতীর্থদের আসা যাওয়ার মাঝে মিরাজ বেগ 39 রানের ইনিংস খেললেও দলকে টেনে তুলতে পারেনি। রাজশাহীর বোলিং আক্রমণে দিশা হারায় চট্টগ্রাম। শেষ পর্যন্ত 111 রানে অল আউট হয় চট্টগ্রাম রয়্যালস। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে টসে হেরে ব্যাট করে 4 উইকেটে 174 রান সংগ্রহ করে রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ হাসান তামিম একাই করেন 100 রান। 62 বলে খেলা তার এই ইনিংসে 6টি 4 ও 7টি ছক্কার মার ছিল। চলতি BPL আসরে এটি 4র্থ সেঞ্চুরি। আর টুর্নামেন্টের ফাইনালে 3য় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তানজিদ। অন্য ওপেনার সাহিবজাদা ফারহান 30 রান করে সাজঘরে ফেরেন। পরে এই রানই জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করেন রাজশাহীর বোলাররা। সারা দেশে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে আয়োজন করা হয় পূজার। বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের আশায় মণ্ডপে মণ্ডপে ভিড় জমায় ভক্তরা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। নির্বাচিত হলে মনোহরদী বেলাবোকে মডেল শিল্প এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন নরসিংদী 4 আসনের প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। অপরদিকে নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর আলমের। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। মনোহরদী ও বেলাব উপজেলা নিয়ে সংসদীয় আসন নরসিংদী 4। এখানকার বাসিন্দারা মূলত কৃষিজীবী। নির্বাচিত হলে কৃষির আধুনিকায়নের পাশাপাশি শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বিএনপির প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমি যথেষ্ট সাড়া পাচ্ছি সর্বস্তরের মানুষের কাছ থেকে, নারী পুরুষ যুবক যুবতী এমনকি টিনেজাররাও আমাকে সমর্থন করে, ভালোবাসে। সমাজের উন্নয়নের জন্য যা যা দরকার, মাইগ্রেশন অফ কনজিউমার গুডসের জন্য যা যা দরকার আমি তা করব। সর্বোপরি যেটা আমি করব
আমার এলাকা থেকে নেশা এবং মাদক এবং ইভটিজিং সমূলে ধ্বংস করার প্রত্যয় নিয়ে আমি কাজে নেমেছি। জামাতের প্রার্থী জাহাঙ্গীর আলমও বেকার মুক্ত মনোহরদী বেলাবো গড়ার অঙ্গীকার করেছেন। আমরা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে খুবই শঙ্কিত, আতঙ্কিত এবং জনগণের মধ্যে ব্যাপক ভয়ভীতি দেখানো হচ্ছে এবং জনগণ ভীত। আমার কাছে প্রতিদিন শতাধিক ফোন আসে যে আমাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, অটো ভেঙে ফেলবে, দোকান ভেঙে ফেলবে, বন্ধ করে দিবে, এরকম প্রতিনিয়ত হুমকি ধমকি আছে। প্রশাসনের কাছে আমরা বারবার ধর্ণা দিচ্ছি, প্রশাসন আমাদের কথা শুনছে যেভাবে, এভাবে অ্যাকশন নিচ্ছে না। কিশোরগঞ্জের সীমান্তবর্তী এই আসনের ভোটাররা বলেন, শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। লটকন ও কলার জন্য ব্র্যান্ডিং হয়েছে নরসিংদী জেলা, কিন্তু এখানকার কৃষকরা বলছেন তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি, কারণ মধ্যস্বত্বভোগীরা লাভের গুড় খেয়ে ফেলছে। এই কারণে এখানকার কৃষকরা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে সরাসরি কৃষকদের কথা ভাবতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মনোহরদী, নরসিংদী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 15 আসনে আছেন সহকর্মী জেমস হামিম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। এটি মূলত ঢাকা 10 আসনের অন্তর্ভুক্ত। এখানে ভোটটা রয়েছে 3,24,934 জন। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি, নিউ মার্কেট এলাকার সবচেয়ে বেশি সমস্যা হলো যে ভোটারদের কাছ থেকে যেমনটা আমরা জানতে পেরেছি যে এই এলাকার যানজট নিরসনের জন্য যে কাজ করবে তাকেই এলাকা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং এখানে রয়েছে এনসিপি, বিএনপি এবং জামাতের সহ বেশ কয়েকটি দলের মনোনীত প্রার্থীরা। এবং আজ উৎসবমুখর পরিবেশে এখানে প্রচারণা চালান বিভিন্ন দলের নেতাকর্মীরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষার্থী উদ্যোক্তা প্রতিযোগিতা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন হাব প্রতিযোগিতা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এশিয়ার 18টি দেশের মধ্য থেকে সেরা 5 দল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ই-সাইকেল রিফর্মার টিম চ্যাম্পিয়ন এবং ভেলোরিয়া টিম ফার্স্ট রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। আয়োজকদের আশায় এ ধরনের আয়োজন নারী নেতৃত্ব ও টেকসই উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের সক্ষম করে তুলবে। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্টার পাথ হোল্ডিংস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার ASM আমিমুল ইহসান, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ অবসানে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। শুক্রবার ও শনিবার আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তগুলো চূড়ান্ত করা হয়েছে। যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়েও একটি চুক্তি প্রায় প্রস্তুত। এই আলোচনাকে দেশগুলোর মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হিসেবে উল্লেখ করে বিষয়টিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থামানোর প্রচেষ্টাকে তিনি একটি চলমান প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। এবারে খেলার খবর। থাইল্যান্ডে নারীদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে সাবিনারা। আবারও দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাবিনা খাতুন। 4 গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আর এই জয়ে 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 7 দলের টুর্নামেন্টের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। রোববার নিজেদের শেষ ম্যাচে এখনও জয় না পাওয়া মালদ্বীপের বিপক্ষে জয় পেলেই নতুন এই ফরম্যাটে আরেকটি ট্রফি নিশ্চিত হবে সাবিনাদের। বর্তমানে 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। সমান ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভুটান। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। স্বৈরাচারের পতনের পর দেশ গঠনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা রুখে দেওয়ার আহ্বান জামায়াতের আমিরের। উত্তরাঞ্চলে 10 দলীয় জোটের নির্বাচনী সফর শুরু। একটি বড় দল প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছে, অভিযোগ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। প্রচার প্রচারণায় তাদের বেশি গুরুত্ব দিচ্ছে গণমাধ্যম। ছুটির দিনে উৎসবমুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। দিনভর প্রার্থী সমর্থকদের দৌড়ঝাঁপ, সভা সমাবেশ, মিছিল মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। নতুন পে স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন চান সরকারি চাকরিজীবীরা। বৈষম্য সৃষ্টি করবে অভিমত অর্থনীতিবিদদের। অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। এবং মিরপুরে বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।